1982 সালে সেনানায়ক এরশাদ ক্ষমতায় এলেন সন্ত্রাসী ইমদুর কথা বলে, কিন্তু ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজে হাজার হাজার ইমদু সৃষ্টি করলেন। মাঝখানে ছেয়ে গেল সমস্ত দেশ। তিনি বলেছিলেন, দেশে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ কাজগুলো করেই তিনি ব্যারাকে ফিরে যাবেন, কিন্তু ব্যারাকে তিনি ফিরে গেলেন না। প্রশাসনের সর্বস্তরে তথা সচিবালয়, পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস, ব্যাংক, বিমা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের নিয়োগ করে তাদের আস্থা ভাজনে পরিণত হবার আপ্রাণ চেষ্টা করলেন। তার আমলে ছাত্র মিছিলে পুলিশ ট্রাক উঠিয়ে দিয়েছে। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সেলিম ও দেলোয়ার নামে দুজন ছাত্র মারা গেছে। হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিশন গঠন না করে মৃতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ স্বরূপ টাকা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। বিরোধী দলের নেতানেত্রীদের আক্রমণ করেছেন অশ্লীল ভাষায়। ভারত বিরোধিতা ও ইসলামকে পুঁজি করে বক্তৃতা করেছেন। বিরোধী দলের আন্দোলন হরতালের বিরুদ্ধে তীব্র ভাষায় বিদ্বেষ ঝেড়েছেন। বলেছেন, জনগণ বিরোধী দলের নেতিবাচক রাজনীতি ও ধ্বংসের রাজনীতি চায় না, তারা আমার উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। সুদীর্ঘ 9.5 বছরের শাসনামলে দান দক্ষিণা করে চমক সৃষ্টি করেছেন। অসুস্থ অনেককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছেন। হাসপাতালে রোগীকে এনে চিকিৎসা করিয়েছেন, তা আবার টেলিভিশনে প্রচারও করেছেন। এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করার জন্য মাস্তান বাহিনী পুষেছেন। এমপিদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে সন্ত্রাস সৃষ্টিতে মদত জুগিয়েছেন। 1990-এ আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, তখন ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে এদেশেও চাপা উত্তেজনা বিরাজমান করে। এ অবস্থায় রাজনৈতিক আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার জন্য সংখ্যালঘুদের জিম্মি করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেন। ঢাকা ও চট্টগ্রামে সংখ্যালঘুদের বিষয় সম্পত্তির অনেক ক্ষতি হয়, কিন্তু কিছুতেই কিছু হলো না। বিদায় ঘণ্টা বেজেই গেল। 4 ডিসেম্বর 1990 সকালে সেনা কমান্ডারদের একজন সাহসী কর্তা ব্যক্তি রাষ্ট্রপতিকে বোঝাতে সক্ষম হলেন যে তার পদত্যাগ করা উচিত। সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, দেশ ক্ষতবিক্ষত, রক্তাক্ত হচ্ছে। সেনা কর্মকর্তারা দুপুরেই প্রেসিডেন্টকে জানিয়ে দিলেন, আপনার কোনো দায়িত্ব আমরা নেব না। এই সমস্যা আপনি সৃষ্টি করেছেন, এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। এরপরেই এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন। জানা গেছে, সামরিক অফিসাররা এক বাক্যে বলেছেন, সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এক ব্যক্তির জন্য সেনাবাহিনীকে জনগণের প্রশ্নের সম্মুখীন করা যায় না। 10:30 বিবিসির নৈশকালীন দ্বিতীয় অধিবেশন ও ভয়েস অফ আমেরিকা এই সংবাদ প্রচার করে। Here is a flash news. President Hussein Mohammad Ershad has decided to resign from his office immediately. এ সংবাদ শ্রবণে সমস্ত দেশ আনন্দ উল্লাসে অবগাহন করে। 6 ডিসেম্বর 1990 বিকেলে বঙ্গভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট এরশাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতায় এসেছিলেন সংবিধান লঙ্ঘন করে, কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে। 1996 সালের জানুয়ারি মাস। তৎকালীন বিএনপি সরকার যখন এক পেশে সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বিরোধী দল আওয়ামী লীগ তখন রাস্তায় তুমুল আন্দোলন চালিয়ে যাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। হরতাল, অবরোধ, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় দেশ তখন বিপর্যস্ত। 1994 সালে মাগুরা জেলায় এক উপনির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। 15 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করতে থাকেন। খালেদা জিয়া যেখানে সমাবেশ করতে যাচ্ছিলেন সেখানেই হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। রাজনৈতিক সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়তে থাকে। বিভিন্ন জেলায় বিএনপি নেতাদের বাড়ি কিংবা অফিসে হামলা হয়। রাজশাহীর তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনুর বাড়িতে বোমা হামলা হয়।
খালেদা জিয়া রাজশাহীতে সমাবেশ করতে গেলে সেখানে তার সমাবেশের কাছেই বোমা হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়। এমনকি প্রধানমন্ত্রীর গাড়ি বহর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল। এমন অবস্থায় 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 10 জনের নিহত হবার খবর প্রকাশিত হয় সংবাদপত্রে। 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানান তারা যাতে সেই সরকারকে স্বীকৃতি না দেয়। একই সাথে আওয়ামী লীগের রাস্তার কর্মসূচিও চলমান থাকে। আওয়ামী লীগ টানা 108 ঘন্টার অসহযোগ আন্দোলনের ডাক দেয়। আওয়ামী লীগের দাবি ছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ এক উপদেষ্টা পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং সেই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার হাতে নির্বাহী ক্ষমতা থাকবে। রাজনীতির মাঠে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বিএনপি তাদের অফিসের সামনে গঠন করে গণতন্ত্রের মঞ্চ। এক পর্যায়ে 1996 সালের 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বেলা 2:30 নাগাদ সামরিক হেলিকপ্টার 7682 নিয়ে সপরিবারে গণভবন থেকে বেরিয়ে যান। সূত্র জানায়, দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। এছাড়া সোমবার বিকেল 4টা নাগাদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি সংবাদ মাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে নিশ্চিত করেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। এদিকে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা 3টার দিকে গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। তার পদত্যাগে রাজধানী জুড়ে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়ে। বার্তা সংস্থা বিবিসি বলছে, অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন। চেয়ার টেবিল সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা যায়। আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে। কেউ আবার পুকুরে নেমে সাঁতার কাটতেও দেখা গেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনার দেশ ছাড়ার গুঞ্জন উঠে। এতে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছিলেন, তিনি শেখ মুজিবের কন্যা, দেশ ছাড়ার পাত্রী নন।